হ্যালো, হ্যালো গাইস, সবাইকে নমস্কার ও প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সবার সাথে কথা বলবো। বিষয়টা হচ্ছে যারা অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করবেন, পূর্বে যারা ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করছেন, আপনারা অনলাইনেও রিটার্ন জমা দিতে পারবেন। এটাকে ই রিটার্ন হিসেবে বলা হয় অনলাইনে। এই রিটার্নটা কিভাবে সাবমিট করবেন? অনেকেই ম্যানুয়ালি জমা দেওয়ার জন্য করে, মানে হ্যাজেল লাগে বিষয়টা। তো আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করব। ম্যানুয়ালি জমার সাথে অনলাইন রিটার্নটা আরও সহজ করে দিয়েছে সরকার। তা আজকে আমরা আপনারা যারা আগে ম্যানুয়ালি অফিসে গিয়ে রিটার্ন সাবমিট করছেন আপনারা, এবং এই হিসাবটা 22-23 অর্থ বছরের কর বর্ষের যেটা দিয়েছেন সেটা আপনারা এখানে ভেরিফিকেশন করে দেখতে পারবেন আপনার ট্যাক্সটা ফাইল হয়েছে কিনা, সেটাও দেখার অপশনটা দেখিয়ে দেবো। আমি মূলত দুইভাবে আপনাদেরকে দেখাবো আজকে। আমার ডেস্কটপ বা পিসিতে দেখাবো, নয়তো আমি আমার মোবাইলেও দেখাচ্ছি। আমি পিসিতে না দেখাই আমার ডেস্কটপে, আমি মোবাইলে দেখাচ্ছি বিষয়টা। যাক, আমি এ পর্যন্ত আমি আমার স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি। আমি এখন ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে ই রিটার্নে ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করার পর এই আমার কাছে, আমি এখানে আপনারা যারা মোবাইলে চাইলে আপনারা রিটার্নটা সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধু এখানে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে দিবেন। আমি এখানে ডেস্কটপ মোডটা অন করে দিয়েছি। এই আপনারা যারা টিন রেজিস্ট্রেশন করবেন, ই10, তাহলে সেটার জন্য ই10-এ যাবেন। প্রথমে যারা নতুন, এবছর যারা নতুন কর দিবেন, তারা ই10-এ গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে আপনি রেজিস্টার করতে পারবেন। তো রেজিস্টার করার পর আপনি লগ ইন করে আইডি দুটোকে আপনার টিন সার্টিফিকেটটা বের করতে পারবেন। এর পরের বিষয় হচ্ছে যে কি, আপনি ই10 দেওয়ার পর এখন আমি ই10-এর আগে আমি ব্যাকে দিয়ে দেখেন রেজিস্টার গেলে আপনি এখানে ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হচ্ছে তার সিকিউরিটি আনসার, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আপনি রেজিস্টার করতে পারবেন। এরপর আপনি লগ ইন করে আপনার টিন সার্টিফিকেটটা বের করতে পারবেন। আমি হোমে চলে যাচ্ছি। প্রথমে আপনারা যারা নতুন কর দেবেন তারা আগে টিন রেজিস্ট্রেশন করতে হবে। টিন রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে আপনার টিন সার্টিফিকেটটা বের করতে পারবেন। যারা এবং এবছর থেকে আপনারা 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারে 23-24 অর্থ বছরের রিটার্ন সাবমিট করতে পারবেন। আমি হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আমি এই টিন সার্টিফিকেটে আমি হোমে চলে যাচ্ছি। আমি আবার এই রিটার্নে গিয়ে মেইন পোর্টালে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা যারা বিগত সময়ে, আমি এটা আপনারা বিগত অর্থ বছরে 22-23 অর্থ বছরে, তার মানে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে যারা রিটার্ন ম্যানুয়ালি এবং ম্যানুয়ালি অথবা অনলাইনে রিটার্ন সাবমিট করছেন, তাদের এটা ভেরিফাই করার অপশন আছে। দেখেন আমি 23-24 অর্থ বছরে 22-23 করবর্ষের 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে আমি যে রিটার্ন সাবমিট করছি সেটা আমি কিভাবে দেখবো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার টিন নাম্বার এবং পাসওয়ার্ড সেভ আছে। আমি এখানে এটা দিচ্ছি। দেখেন আমার এটা হচ্ছে অ্যাসেসমেন্ট 23-24 সিলেক্ট, এই 23-24। দেখেন আমি ক্যাপচাটা দিচ্ছি, YSQRCI, তাই ভেরিফাই করছে। 93, আবার একটি ক্যাপচা আছে,
আর ই আর এম এ, এ দেখেন, এই আমার আমার নাম রানা কুমার শীল, বেয়ারিং টিন এত, হ্যাজ ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, মানে অ্যাসেসমেন্ট ইয়ার এটা, অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, খরবর্ষ হচ্ছে 22-23। আমি যে আমি কিন্তু 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে আমি কর দিয়েছি ম্যানুয়ালি, অফিসে গিয়ে সাবমিট করছি, আমি অনলাইনে দিইনি, সেটা এখানে শো করতেছে, অনলাইনে দিলে অনলাইনে শো করবে, এই লেখা আসতেছে হ্যাজ ফাইল ইনকাম ট্যাক্স, মানে আমার এটা ফাইল হয়েছে অফিসে। আচ্ছা ধন্যবাদ, আমি এরপরে পরের পেজে চলে যাচ্ছি। আমি ব্যাক দিয়ে আমি এখন আপনাদেরকে ই রিটার্নে যাচ্ছি, যেটি আমাদের এখন মেইন কাজ। এখানে আরেকটা আপনাদের কথা বলে রাখি, এটা হচ্ছে যে কি আপনারা যারা টিন রেজিস্ট্রেশন করছেন এবং ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করছেন বিগত সময়ে, আপনারা সরাসরি চাইলে যে ই রিটার্নে গিয়ে টিন অনলাইন রিটার্ন সাবমিট করতে পারবেন তেমনটা না, আপনাদেরকে আগে ই রিটার্নে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আই এম অলরেডি রেজিস্টার্ড না আই এম নট ইয়েট রেজিস্টার্ড, তা আমরা যেহেতু ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি, আই এম অল আই এম অলরেডি রেজিস্টার্ড যদি না করে থাকেন, আই এম নট রেজিস্টারে গিয়ে সেম আপনার টিন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ওখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হচ্ছে টিন নাম্বার এবং আপনি একটি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আই এম নট রেজিস্ট্রেশন করার পরে আমি অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছি, আই এম নট ইয়েট রেজিস্টারে যাচ্ছি না, আমি আই এম অলরেডি রেজিস্টারে যাচ্ছি। দেখুন, তো আমার এখানে পাস টিন নাম্বারটা সেভ আছে, দেখছেন আমি টিন দিয়ে খুলছি, টিন নাম্বারটাই হচ্ছে আমার ইউজার আইডি। টিন নাম্বারটা হচ্ছে আমার ইউজার আইডি। তো এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমার নিজের মতো, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তা আপনারা ক্যাপসাটা ক্যাপসাটা দিচ্ছি আমি, ওয়াই ডি আই জি আই এফ, আমি সাইন ইন করতেছি। তো একটু ওয়েট করবেন আপনারা, ডাবল ক্লিক করবেন না, 5-10 সেকেন্ড অনেকটা সময় সময় নেয়, এটার জন্য ওয়েট করবেন। আসছে, তা আমি এখানে কি করব, এখানে পেজটা পুরোপুরি ওপেন হয়নি, এখনো পেজটা পুরোপুরি ওপেন হয়নি। হুম, আমি এখন ওপেন হয়েছে, দেখেন আমি এখানে এখানে একটা ডট আছে, থ্রি ডট মেনুতে গিয়ে ক্লিক করব, থ্রি ডট মেনুতে গিয়ে আপনারা রেগুলার রিটার্নে ক্লিক করবেন। রেগুলার রিটার্নে আপনারা যারা এবছর অনলাইনে ই রিটার্ন সাবমিট করবেন, রেগুলার রিটার্নে ক্লিক করবেন। তো রেগুলার রিটার্নে ক্লিক করার পর, তো আমি যেহেতু চাকরিজীবী, তো সেহেতু আমরা ফার্স্ট চয়েস আমাদের তো অবশ্যই সবার থাকবে, যারা চাকরিজীবী সরকারি বেসরকারি যেই চাকরি করেন না কেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে আপনার চাকরি থেকে যে ইনকামটা, এর বাইরে যদি আপনার যদি কোনো ইনকাম থাকে, আপনার পছন্দ মতো আপনার যে আপনার ক্যাটাগরিতে যেটা পড়ে আপনি সেটা সেটা সিলেক্ট করবেন। এখানে অপশন আরও আছে, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, মানে মূলধন থেকে আপনার কোনো ইনকাম আসতেছে কিনা, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তা আমরা শুধু একটা ইনকামের সোর্সে দেখাইছি, আপনারা চাইলে দেখাতে পারবেন ফিনান্সিয়াল অ্যাসেটে আপনার যদি কোনো সঞ্চয়পত্র, তা আমি আপনাদের কাজের সুবিধাতে দেখাবো। তা আমি যাক, আমি প্রথমে যাচ্ছি, এ দেখেন এখানে আপনাদের কিছুই করতে হবে না, 23-24, 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারে ওই 23-24-এর খরবর্ষটা এখানে অটোমেটিক সেট আপ করা আছে, আপনার থেকে এখানে হাত দিতে হবে না। আমি নেক্সটে চলে যাচ্ছি, এটা এখানে সব যেরকম আছে, ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়েস দিবেন, মানে আপনার এটাকে আপনি যে চাকরি করেন আপনাদের এটাকে ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে কিনা,
মানে করযোগ্য আয়ের মধ্যে তা আপনার এই বছর না পড়তে পারে, পরের বছর তো আপনার ট্যাক্সেবল ইনকাম হবে। তা আমরা ইএসএ দিব। তা আমরা কি দিব, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। আপনার কোনো আয় মানে কর থেকে বাদ গেছে কিনা আমি নেয়, নো নো। তো রেসিডেন্ট স্ট্যাটাস আমরা সবাই রেসিডেন্টে থাকবে, সবাই বাংলাদেশের নাগরিক, আমরা রেসিডেন্ট দিব। যারা সরকারি চাকরি রেসিডেন্টই দিবেন। আমি সেভ এন্ড কন্টিনিউস পরের পেজে চলে যাচ্ছি। এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস, এখানে একটা আছে অ্যাজ এ পার্টনার, পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ এ পি, তারপরে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন। আপনার স্ত্রীর কোনো ইনকাম থাকলে অথবা প্রতিবন্ধী কোনো সন্তান থাকলে এটা এখানে আপনি এটাও সিলেক্ট করতে পারবেন। যাক আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ চলে যাচ্ছি। তো সেভ এন্ড কন্টিনিউ যাওয়ার পরে আপনি এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম, আপনি কোন জায়গায় চাকরি করেন। আপনি যদি বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশনে চাকরি করেন, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, এগুলো সিলেক্ট করবেন। যদি আউট অফ সিটি কর্পোরেশন হয় সেই এলাকাটা সিলেক্ট করবেন, মানে আপনি যেখানে চাকরি করেন। আবার এখানে একটা কথা উল্লেখ করে রাখি আপনাদের, এখানে সিটি কর্পোরেশনে কতগুলো আপনার ইনকামের আছে, ট্যাক্সেবল ইনকাম আছে। আপনি যে ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করেন তাহলে আপনার ট্যাক্স হার একরকম, চট্টগ্রাম হলে ট্যাক্স হার একরকম, এরকম সিটি কর্পোরেশন ভেদে ট্যাক্স হার ভিন্ন আছে। যে যাক আমি এটা দিন আমার এখানে, আমি যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে চাকরি করি, এটাই ইয়া করছিলাম। তারপর এখানে আরো আমি দেখেন এখানে লেখাই আছে। তো যাক এখন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ক্লেম ট্যাক্স রিবেট ফর, আপনি বিনিয়োগ থেকে কি কোনো ট্যাক্স রিবেট পাবেন কিনা, আপনার কোনো ধরনের বিনিয়োগ আছে কিনা। যেমন আপনার বিনিয়োগ থাকতে পারে, আপনি যদি সরকারি চাকরি করেন জিপিএফে বিনিয়োগ থাকতে পারে, আপনি রিবেট পাবেন। তারপর ট্যাক্স রিবেট পাবেন, জিপিএফ রিবেট থাকতে, তার আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, পরিবার সঞ্চয়পত্র এটা থাকতে পারে। পরিবার সঞ্চয়পত্রে আপনি যে এই 4 লাখ টাকার মধ্যে হলে আপনি সোর্স ট্যাক্স যেটা কেটে নেয়, এটা আপনি যে এখান থেকে সঞ্চয়পত্র কিনছেন সেই ব্যাংক আপনাকে একটা প্রত্যয়ন দিবে যে আপনার থেকে যে ওরা ট্যাক্স কেটে রাখছে সেটা প্রত্যয়ন দিবে। ক্লেম ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্ট, আপনি এটা কর রিয়াদ পাবেন যদি এটা দেখান। তারপর হচ্ছে যে কি আপনি যে কল্যাণ তহবিলে যে টাকা কাটেন 150 টাকা করে, মানে যতই হোক সর্বোচ্চ 150 টাকা করে যেটা কাটেন, সেটা সবার এটা 1800 টাকা আসে, ওটা দেখাবেন কল্যাণ তহবিলের, এটা এটা রিবেট পাবেন। তারপর হচ্ছে আপনি কোনো জায়গা থেকে লোন নিছেন, লোনে সুদ দিচ্ছেন সেটা পাবেন। তারপর এইগুলো হচ্ছে আরেকটা হচ্ছে কি শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, না আপনারা কি কোনো একটা কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর পরিচালক কিনা। সরকারি চাকরি করেন কি হয়েছে, আপনি বেসরকারি আপনার তো কোনো কোম্পানির শেয়ার থাকতে পারে, তা আমাদের যেহেতু নেই আমরা নো দিছি। এখানে আরেকটা কথা বলি, আইটি 10B রিকোয়ারমেন্ট, গ্রোস ওয়েলথ ওভার 50 লক্ষ, আপনার সম্পদ যদি 50 লক্ষর ওভারকাম করে মোট সম্পদ যদি, তাহলে আপনি এটা ইস দিবেন। ইয়েস দিলে আপনার আইটি 10B এটা সাবমিট করতে হবে। এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক, আবার অনেক সরকার এখন বাধ্যতামূলক না, এটা শিওর না। আমি যেটা জানতে পারছি এটা বাধ্যতামূলক না, অনেকটা সহজ করে দিছে। এখানে কোনো ডকুমেন্ট রিকোয়ারমেন্টস আপলোড করতে হয় না। ওন মোটর কার, তাহলে আপনার যদি নিজস্ব কার থাকে তাহলে আপনার থেকে এটা 7 চার্জ দিতে হবে। ওন অফশোর প্রপার্টি নেই আমার, নো। হ্যাভ হাউস প্রপার্টি এনি সিটি কর্পোরেশন, নো। যদি আপনার সিটি কর্পোরেশন কোনো বিল্ডিং বাড়ি থেকে স্কোয়ার ফিট হিসেবে এটা একটা 7 চার্জ আছে। তো আমার যেহেতু 4টার মধ্যে একটা তো ইয়েস নেই, আমরা সবাই নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। যাক এখন বিষয় হচ্ছে কি, এখন ওই আপনাদের একটা কথা বললে কি, আপনারা যদি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে থাকেন, আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই রেসপেক্টিভ অফিস থেকে আপনাদের স্যালারি শিটটা নেবেন। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25, কর বর্ষ হচ্ছে 23-24, মানে ফিনান্সিয়াল হবে 23-24-এর আপনারা আপনার স্যালারি স্টেটমেন্টটা নেবেন, তাহলে আপনারা অ্যাকুরেট হিসাবটা দিতে পারবেন। দেখেন আমরা এখানে, আমি এখানে আমার অবস্থানটা দিছি। যাক আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেসিক পেটা দেখাবেন, আপনার হাউস রেন্ট অ্যালাউন্স, আপনি এখানে আপনাদের কর বসে আপনাদের মূল বেতন, উৎসব বোনাস ছাড়া অন্যান্য সব হচ্ছে করের আওতার বাইরে, করের আওতার। আপনি শুধু আপনার থেকে বেসিক পে এবং উৎসব বোনাস এই দুইটাই মিলিয়ে আপনার 3.5 লক্ষ টাকার মধ্যে হলে আপনার থেকে কর দিতে হবে। এর পরের হলে পরের 3.5 লাখ টাকা, পরের 1 লক্ষ টাকার জন্য 5%, 1 লক্ষ টাকার পরেরটার জন্য আপনার থেকে 10% হিসেবে কর দিতে হবে। তা আমার এখানে যা যা ভাতা আছে, হাউস রেন্ট, মেডিকেল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল, কনভেন্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা, ডে অ্যালাউন্স,
বা স্পেশাল বেনিফিট আমরা এখন বিশেষ ভাতা যেটা দিচ্ছে জিপিএফ ইন্টারেস্ট। আপনাদের একটা কথা বলে রাখি, আপনাকে আপনারা জিপিএফ ইন্টারেস্ট এন্ট্রি করেন না, এটা কিন্তু আপনার ইনকাম। জিপিএফটা আপনাদের বছর শেষে আপনি আপনি অনলাইনে গিয়ে জিপিএফ স্লিপটা নিতে হবে। আপনি গুগলে গিয়ে অনলাইন জিপিএফ স্লিপ কাউন্ট করবেন, সেখানে গিয়ে আপনার এনআইডি নাম্বার এবং ওই আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার কাছে মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার জিপিএফ এর একটা স্লিপ আপনি হাতে পাবেন। আপনি ওখানে সিলেক্ট করতে হবে আপনার ফিনান্সিয়াল ইয়ারটা, যেহেতু আমরা 23-24 ফিনান্সিয়ালের কর দিচ্ছি, আমরা 23-24-এর জিপিএফ স্লিপটা বের করব। সেখানে আমাদের জিপিএফ ইন্টারেস্ট টোটাল এক বছরে কত দিয়েছি সেটা আছে, ওখানে সাবস্ক্রিপশন আসে, মোট জমাটা আছে। ওখানে মোট জমা যেটা আসবে সেটা আপনার অ্যাসেট হিসাবে যাবে মোট জমাটা, আর ইন্টারেস্টটা হচ্ছে আপনার ইনকাম হিসাবে আসবে। আর যদি আপনি ওই যেটা চাঁদা কাটছেন সেটা আপনি রেয়াত হিসাবে পাবেন, সেটাও আপনি ওখানে দেখাতে পারবেন যেটা জিপিএফ এ চাঁদা কাটছেন। তো যাক, আমি এখানে চলে ব্যাকে দিয়ে চলে যাচ্ছি। দেখেন আমি আমার এখানে সবাই সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছে। এখন দেখেন রিবেট, এই আমি যে আপনাদেরকে বলছিলাম জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই দেখেন আমার জেনারেল প্রভিডেন্ট ফান্ড 47,800, এটা আমি রিবেট, এই রিবেট আমি যে এই জমা জমা করছি 47,000, দেখেন এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দেখেন। হুম। স্যার আমার এটা হচ্ছে আমার জমাটা, এই রিবেট। এখানে আপনাদের লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনাদের যারা একক বীমা এবং লাইফ ইন্স্যুরেন্সের ডিপিএস আছে, ওই প্রিমিয়ামটা এখানে অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু এটা জিপিএফ এর প্রিমিয়াম, সেটা আমার মোট এক বছরের প্রিমিয়ামটা এখানে আছে। আপনারা এক বছরের যে প্রিমিয়াম দিচ্ছেন সেটা এখানে দেখাতে হবে। ডিপোজিট, পেনশন স্কিম, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, আপনাদের যাদের সঞ্চয়পত্র আছে, অনেকদের 3 মাস সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র আছে, আপনারা এগুলো দেখাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে একটা সঞ্চয়পত্র একটা সার্টিফিকেট নিতে হবে, প্রত্যয়নপত্র, সেটা আপনারা যেখান থেকে সঞ্চয়পত্র করেছেন, অনেকেই বাংলাদেশ ব্যাংক থেকে, অনেকেই পোস্ট অফিস থেকে, জিপিএ থেকে, আবার অনেকে বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন। যেখান থেকে ক্রয় করেন প্রত্যয়নটা আপনারা ওখান থেকে সংগ্রহ করে ওই যেটা আপনাদের ট্যাক্স করতেন, উৎস কর করতেন, সেটা আপনারা অব্যাহতি পাবেন। এই সেটার জন্য আপনাদের সঞ্চয়পত্র স্লিপটা লাগবে। তা আমি এই দেখেন আমি আপনাদের একটা জিনিস অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, যাক না এটা না, আমি অ্যাপ্রুভ সঞ্চয়পত্র দেখাচ্ছি। এই দেখেন নেম, আপনারা যেহেতু পরিবার সঞ্চয়পত্র যেটা থাকবে সেটার নাম লিখবেন। সঞ্চয়পত্রের যেটা আপনি যে সঞ্চয়পত্রটা নিছেন সেটাতে রেজিস্ট্রেশন নাম্বার থাকে নিচে কর্নারে, ইস্যু ডেট, ইস্যু ডেটটা দিবেন। আপনি যখন ইস্যু করেছেন তখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনার ইনভেস্ট কত, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ যা হয়, এলোভেল অ্যামাউন্ট, এলোভেল অ্যামাউন্ট, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কথা বলবো, ইনভেস্টমেন্ট ক্যাটাগরি অ্যাপ্রুভ। এখানে আপনারা চাইলেও কিন্তু আপনারা এর আগে যেতে পারবেন না। এই দেখেন আপনি ব্যাগ দিয়ে এটা হচ্ছে এই বছরের সঞ্চয় 23-24-এ আপনারা ইনভেস্ট করছেন যে 23-24-এ, দেখেন দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনাদের এবার অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র মানে আপনারা এই বছর যেটা ইনভেস্ট করছেন 23-24 অর্থ বছরে আপনারা যেটা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন ওটা, এটা হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ থাকতে পারে, ডিপোজিটে বিনিয়োগ থাকতে পারে, সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকতে পারবে। সেটা আপনারা তারিখটাই এখানে আপনারা যেতে চাইলেও যেতে পারবেন না। তো আপনাদের ওই এখানে জুলাই 23 থেকে 30 জুন 24 পর্যন্ত এর মধ্যে যেটা বিনিয়োগ করছেন সেটা এখানে আসবে, যেটা আপনার নামে হবে সেটা। যাক আমি এটা আপনাদের দেখানোর জন্য এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে আমার যেটা আছে সেটা। তারপর হচ্ছে যে কি যাক, এখন হচ্ছে যে কি আরো আছে তারপর হচ্ছে কি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তার অ্যাপ্রুভ সুপারনেশন ফান্ড, অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড, ওই যেটা আপনারা কল্যাণ তহবিল, এই কল্যাণ তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1800 টাকা। আমার কল্যাণ তহবিলে 1800 টাকা জমা হয়েছিল এক বছরে, ওইটা চলে আসছে।
এরকম জাকাত ফান্ড, আপনাদের জাকাত অনেকেই জাকাত হিসেবে কল্যাণ তহবিলে দান করেন, জাকাত ফান্ডে, সেটাও এখানে আপনারা দেখাতে পারবেন। আদার্স থাকলে দেখাতে পারেন। আমি এখন পরে সেভ এন্ড কন্টিনিউ চলে যাচ্ছি। এখন দেখেন এক্সপেন্ডিচার, মানে আপনার এক বছরে যা খরচ করছেন পরিবারের জন্য, আপনি সেটা এখানে এক্সপেন্ডিচারটা দেখাতে পারবেন। আপনি যদি আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, আপনি এটা যে আপনাদের জন্য বাধ্যতামূলক, আপনি যে এটা ডিটেলস দেখাবেন তাও না, আপনি যদি মন চায় ডিটেলস না থাকে টোটাল একটা ফিগার দেখাবেন তাও দেখাতে পারবেন। টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এটাও দেখা যাবে। আমার 1,74,791 টাকা আছে। আমি এটা চাইলে এখানে বিস্তারিত না লিখেও ডাইরেক্ট দেখাতে পারবো। সেক্ষেত্রে আমি নো দিব, যদি বিস্তারিত দেখানো লাগে আমি ইয়েস দিব। ইয়েস দিলে আমাদের ঘরগুলো শো হবে। তারপর দেখেন এক্সপেন্স ফর ফুড ক্লদিং আদার এসেনশিয়াল, মানে আমি এখানে আপনার খাবার মানে আপনার কাপড়, তারপর হচ্ছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো আমি 50,000 টাকা দিছি। আপনি এখানে চাইলে কমেন্ট লিখতে পারেন। আমি কিন্তু বাইং ফুড ক্লথ অ্যান্ড আদার আদার এসেনশিয়াল প্রোডাক্ট। কি কারণে অ্যাকোমোডেশন, মানে আপনি যেখানে থাকেন সেই ঘরটা যদি বাসা ভাড়া দেন, সেক্ষেত্রে আপনি বাসা ভাড়া যত টাকা দেন ওই বাসা ভাড়াটা লিখবেন পার মান্থ, 12 মাসের হিসাব করে দিবেন। যদি আপনার নিজের বাড়িতে থাকেন সে বাড়িটা আপনার বছরে একবার হলে যে কোনো একটা রং করতে হয়, রিপেয়ার করতে হয়, সেক্ষেত্রে আপনার যা খরচ হয়েছে ওই 8,680 টাকা এটা দেবেন। যেমন আমি দেখছি পেন্টিং অ্যান্ড রিপেয়ারিং হোম, আপনি কমেন্টস লিখে দেবেন। অটো ট্রান্সপোর্টেশন এক্সপ্রেশন, তা আমি দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে বিস্তারিত আসবে। দেখেন আপনাদের ড্রাইভার স্যালারি ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স, তা আপনাদের আমার যেহেতু গাড়ি নেই, গাড়ি থাকলে তো আমার সিলেক্ট করতাম। আমি এখানে আদার ট্রান্সপোর্টেশন, আমরা কি পাবলিক ট্রান্সপোর্টে করে যাই, তা আমি এখানে গাড়ি ভাড়া দেখাইছি 20,000 টাকা। এখানে লিখবেন গোয়িং টু জব বাই পাবলিক ট্রান্সপোর্ট, এটা লিখে দেবেন। তা হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, হাউস হোল্ড গৃহস্থালী এবং ইউটিলিটি যাবতীয় আনুষঙ্গিক খরচ, গৃহস্থালী খরচগুলো এখানে দিয়েছি আমি 51,900 টাকা। এখানে তারপর সংসারের মধ্যে অনেক খরচ আছে, এই যাবতীয় খরচগুলো দেখেন এখানে আমি দিছি। এটা এখানে এখানে পার্ট পার্ট আছে। এখানে এডুকেশন এক্সপেন্সে, আমার যেহেতু একটা সন্তান লেখাপড়া করে, স্কুলে যাওয়া আসা, গাড়ি ভাড়া, নাস্তা, আদার্স সব কিছু মিলে আমি 10,000 টাকা দেখেছি। আমি লিখেছি পেইং টিউশন ফি ফর চিলড্রেন এডুকেশন, আমি শিক্ষকের টিউশন ফি বাবদে এটা খরচ করছি, এটা দেখাচ্ছি। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল, তা আমাদের বছরে আপনাদের প্রত্যেক ধর্ম মোতাবেক একটা উৎসব থাকে, সেই উৎসবে আপনারা যা যা খরচ করে সেই খরচটা দেখাবেন। টোটাল এক্সপেন্সেস, পেমেন্ট ট্যাক্স, আবার এখানে দেখায় এখানে পেমেন্ট অফ ট্যাক্স সোর্স, এই দেখেন এই টোটাল এক্সপেন্সেস। এখানে আপনার ওই আপনি যে ট্যাক্স, এটাও আপনার খরচ, এক্সপেন্ডিচার, ট্যাক্স চার্জ এক্সেট্রা পেড ডিউরিং 1 জুলাই 23 টু 13 জুলাই 2024। আমি আপনারা যে ব্যাংকে স্যালারি স্টেটমেন্ট নিছেন, সে স্যালারি স্টেটমেন্টে দেখবেন আপনাদের ব্যাংকে ট্যাক্স কেটে রাখে, কিছু কাজের জন্য ট্যাক্স কেটে রাখে, যেটা যেমন আপনাকে সঞ্চয়পত্র জমার উপর বেনিফিট দিছে, সেই বেনিফিটের উপরেও একটা ট্যাক্স কেটে রাখছে, সেই ট্যাক্সটা আমি এখানে অ্যাড করছি। তারপর হচ্ছে পেমেন্ট ট্যাক্স সার্চার্জ অ্যামাউন্ট, তো আমার 72 টাকা কাটছে 7 বছরে। এখানে আদার অন্যান্য খরচ আছে, আমি সেটা দেখাইনি, এই ট্যাক্সটা দেখাইছি, চার্জটা দেখাইনি। এখানে বলছে যে পেমেন্ট ট্যাক্স সোর্স, শুধু ট্যাক্স, অন্যান্য আদার অ্যামাউন্ট, ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড পার্সোনাল লোন। যাক ব্যাংকে দেখেন, আচ্ছা যাক এখানে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এখন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স, আমি টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস ট্যাক্সটা আমি দেখাই দিচ্ছি। এই এখন সেভ এন্ড কন্টিনিউতে চলে যাচ্ছে। এই দেখেন এখন বন্ধুরা, এখানে আপনাদের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা অনেকেই অ্যাসেট এন্ড লাইবিলিটিসে গিয়ে হিসাবটা মিলাতে পারেন না। এখানে আপনাদের ডিফারেন্স দেখা হয়তো বা প্লাস ডিফারেন্স নয়তো মাইনাস ডিফারেন্স। তো মাইনাস ডিফারেন্স হলে আপনার এক্সপেন্সেস কমবে, আপনার সম্পদ থেকে কমবে, আপনার সম্পদ থেকে অ্যামাউন্ট যেগুলো দেখা যায় সেগুলো থেকে কমে আমাদের থেকে অ্যাডজাস্ট করতে হয়, অনেক অ্যাডজাস্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আপনার যদি মোট সম্পত্তি এবং দায়, আমরা এখানে চূড়ান্ত হিসাবে অ্যাকাউন্টিং এর ছাত্র হিসেবে আমরা যারা এই অঙ্কগুলো আমরা সবাই করছি, এসএসসি অনার্স লেভেলে, বিবিএ এমবিএ তে আমরা এই অঙ্কগুলো প্রায় করছি। এখানে আপনার যা সম্পত্তি তাই দেনা,
আপনি যদি লোন করে যদি আপনার সম্পদের মধ্যে ঢুকান, সেটা আপনার সম্পত্তি হিসেবে এখানে গ্রো হবে, দায়টা আপনার সম্পত্তি হিসেবে গ্রো। এখানে মোট সম্পত্তির সমান মোট দানা, এখানে পার্থক্য থাকতে হবে। এখানে অবশ্যই আপনাকে এটা জিরো দেখাতে হবে। এই দেখেন, আমরা এখানে কি কি দেখাচ্ছি, বিজনেস ক্যাপিটাল, যেহেতু আমার বিজনেস নেই, বিজনেস ক্যাপিটালটা আমি দেখাবো না। নন এগ্রিকালচার প্রপার্টি মানে আপনার থেকে অকৃষি জমি থাকলে সেটা আপনি এখানে দেখাবেন। দেখেন, আপনার অকৃষি জমি মানে আপনার বাড়ি ভিটা, বাসস্থান যেখানে করেন আপনার এটা এ, বাড়ি। তা আমি রেসিডেন্সিয়াল হাউস দেখাইছি। আপনি এটা কিভাবে প্রাপ্ত হয়েছেন এখানে আপনি দেখাবেন। পারচেস, ইনহেরিটেন্স, গিফট। তা আমরা যেহেতু এটা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়েছে, আমরা ইনহেরিটেন্স দেখাচ্ছি। এরিয়া অফ প্রপার্টি, তো এখানে কত শতাংশ, আমি 5 দিছি আমার জায়গাটা বলুন। এখানে ডেসিমেল হচ্ছে শতাংশ। আপনি চাইলে এখানে স্কোয়ার ফিট হিসেবে দিতে পারবেন। 1 স্কোয়ার ফিট সমান 863 বর্গ ফুট। তা আপনার এটা যত স্কোয়ার ফুট হবে শত স্কোয়ার ফিট সিলেক্ট করে দিতে পারবেন। কত স্কোয়ার ফিট হিসেবে দিলে আপনার এরিয়া প্রপার্টি দেবে, আপনার স্কোয়ার ফিট হিসেবে লিখতে হবে। যত স্কোয়ার ফিট, এখানে 5 দেবে, তখন 864 ইন্টু যত যত স্কোয়ার ফিটের তত, মানে যত গন্ডা হয়, যত শতাংশ স্কোয়ার ফিট হিসেবে হিসাব করে দিবেন। এখন দেখেন ভ্যালু এট দা স্টার্ট অফ ইনকাম ইয়ার, স্টার্ট অফ দা ইনকাম, এখানে দেখেন ডেসিমেল, ডেসিমেল আছে, স্কোয়ার ফিট আছে, স্কোয়ার মিটার আছে, একর আছে। আমরা কি দিব, ডেসিমেল, শতাংশ। আমরা শতাংশ দিছি। ভ্যালু অফ দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, আপনার বছর শুরুতে ওই যে কর বর্ষে অ্যাসেসমেন্ট ইয়ারে, অ্যাসেসমেন্ট ইয়ারের এবং ফিনান্সিয়াল ইয়ারে যে অর্থ বছরে আপনি কর দিচ্ছেন, সেই অর্থ বছরে আপনার জায়গার মূল্যটা কত। তো এটা আপনার এখান থেকে এটা যদি বের করতে হয়, আপনি যদি সঠিক হিসাবটা দিতে চান, আপনার থেকে এখানে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই এটা একটা হিসাব আছে, দলিল.com একটা অপশন আছে, দলিল। এই দলিল.com-এ গিয়ে আপনি দলিল সেবাতে ক্লিক করে আপনি সর্বমূল্য মৌজা রেটটা দেখতে পারবেন, যেটা আছে ওই রেটটা আপনি বসাবেন। তো অনেকেই আবার এটা জিরো দেখায়, আমি জানি না, সেই হিসাবে জিরো দেখায়। দুদিক দিয়ে আপনার থেকে জিরো দেখাতে হবে। যদি আপনি অ্যাকুরেট দিতেছেন, আপনারা যে কোনো যে জায়গায় রিটার্ন দেন না কেন, সর্বমূল্যে বাজার দরে এটা গিয়ে আপনি যে, আমি যেহেতু চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, আমি চট্টগ্রাম সিলেক্ট করছি। আমার রেজিস্ট্রি অফিস হচ্ছে পটিয়া, এই পটিয়া সিলেক্ট করছি। এখানে দেখুন, এই দেখুন যখন দিবেন, আমরা যেহেতু দেখবো 23-24-এর, দেখুন, এই দেখুন দিয়ে, এ দেখে আমি এখানে ইমেল সিলেক্ট করে আমি এটাই সিলেক্ট করলাম, ওকে দিছি। এ দেখেন, এ দেখেন, এ দেখেন, এই 23-24 অ্যাসেসমেন্টের জন্য প্রযোজ্য। এই দেখুন, এখানে এই দেখেন, আমার মনে হয় একটা জায়গা আছে দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে আমার 12%। এটা হচ্ছে নালজবি, 1,42,130 টাকা করে। তা আপনার যত শতক হবে শত শতক, এগুলো হচ্ছে শতক হিসাবে। শতক হিসেবে আপনি যত শতক থাকে এই শতক হিসেবে আপনার রেটটা দিবেন। তা আমি বেরিয়ে যাচ্ছি, আমি আবার আমার পোর্টালে চলে যাচ্ছি। তো যাক, এই সবগুলো এরকম এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টির ক্ষেত্রে এই দেখেন, আমি 12%, 1,42,000 করে, 17 লক্ষ এত। তা আমার আবার তো তারপরে আপনার এটা ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। তা আমরা দেখেন বন্ধুরা, আমি এখানে ইনকাম মিলানোর সুবিধার্থে এখন এই বছর একটু জায়গার দাম এমনিতে একটু কম, মানুষের কাছে টাকা নেই, লিকুইড মানিতে নেই, ব্যাংকেও টাকা নেই, মানুষ পেমেন্ট দিতে পারতেছে না, জায়গায় জমিনে খুব একটা বেচা কিনা হচ্ছে না। এই দেখেন 10 লক্ষ টাকা, আমি চাইলে এটা সেম রাখতে পারতাম, আমার একটু মূল্যটা একটু কম, সেজন্য আমি একটু কমে দেখেছি। আর একটা হচ্ছে যে আমার এখানে ডিফারেন্সটা সব বেশি, ডিফারেন্স মাইনাস দেখাচ্ছে, যার কারণে আমার থেকে একটু কমে দিয়ে একটু হিসাবটা মিলানোর জন্য, অ্যাডজাস্ট করার জন্য ডিফারেন্সটা দেখাইছিলাম। আপনি এটা যদি বেশি দেন, আমি ওদিকে আমার এই ডিফারেন্সটা বেশি হয়ে যাবে, এই ডিফারেন্সটা এখানে বেড়ে যাবে, এইটা অবশ্যই আপনার থেকে জিরো দেখাতে হবে। যাক, এগ্রিকালচার প্রপার্টি এইভাবে আপনারা হিসাব দেবেন, সবগুলো এরকম। আপনার যা যা সেটা ফিনান্সিয়াল অ্যাসেট, আমি বলছিলাম আপনাদেরকে আমার ফিনান্সিয়াল শেয়ার, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, এগুলো যদি আপনার থেকে থাকে আপনারা দেখাবেন। আমার যেহেতু প্রভিডেন্ট ফান্ড দেখাইছে, আমি প্রভিডেন্ট ফান্ডের হিসাব, আমার এটা হচ্ছে। এবার দেখেন আপনার ওই মোট জমাটা, এই যাবৎকালে আপনার টোটাল যে জমছে আপনার জিপিএফ এ ওই মোট জমাটা আপনার এখানে ওই জিপিএফ স্লিপে যে ফিগারটা আছে ওখান থেকে আপনি হুবহু দেখে আর এখানে বসে দিতে পারবেন। তারপর দেখেন গোল্ড ডায়মন্ড, তো গোল্ড ডায়মন্ডের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যারা আমি প্রিভিয়াস ইয়ারে গোল্ড ডায়মন্ড একজন বল, আমি 20 দেখাইছিলাম, বাস্তব আমার কিন্তু এটা নেই। তবু আমি কি করবো, আমি এটা গিফট হিসেবে দেখাইছি।
আপনারা যদি ক্রয় করেন ক্রয় হিসেবে দেখাতে পারবেন। আমি যেহেতু পৈতৃক সূত্রে পাই না, আমি গিফট হিসেবে পাইছি, আমি গিফট দেখাইছি। তা আমি 20 ভরি তার ভ্যালু দেখাইছি 0। আসলে উপহারের কোনো মূল্য হয় না, সেই হিসাবে আমরা এটা মূল্য 0 দেখাইছি। তো ফার্নিচার, আপনার বাড়িতে যা যা আসবাবপত্র আছে, টিভি, ফ্রিজ, বক্স, আলমিরা, ক্লদিং, ডাইনিং, যা যা আছে পার্সেস। তা এটা আমি যেহেতু পার্সেস করছি, আমি পার্সেস দিছি। আমি এখানে অপশন আরো আছে সেম এগুলোর মতো, আমি পার্সেসই দিছি 10 দিছি, 1 লক্ষ টাকা দেখেছি। তারপর হচ্ছে এখানে লাইবিলিটিস। তা আপনার যদি কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকেন, সেই লোনটা আপনি এখানে দেখাবেন। তা লোনের যে ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকের নাম উল্লেখ করবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। কি উদ্দেশ্যে নিয়েছেন, আমি দিয়েছি রিপেয়ারিং হোম, ব্যালেন্স অ্যামাউন্ট 40,000। আমি এটা লোনটা নিয়েছি গ্রামীণ ব্যাংক থেকে। এটা আমার স্পাউস মাধ্যমে নেওয়া হয়েছে, আমি এখানে লিখে দিয়েছি। তারা আদার লোন ওভারড্রাফট, আমার একটা রিলেটিভ থেকে আমি কিছু টাকা দানা করছিলাম, ওই দানাটা আমি এখানে শো করছি, 5,60,000 টাকা। এটাও আছে আমার বাড়ি রিপেয়ারিং এর জন্য নিতে হয়েছিল। তো আমি এখানে দেখাইছিলাম। যাক, আপনারা যদি এই আনসিকিউর্ড লোনে দেখান, সেক্ষেত্রে আপনাদের ওই টিন সার্টিফিকেট যার থেকে লোন নিই তার টিনটা দিতে হবে। তা আপনারা টিন 0 দেখাইলেও কিন্তু এখানে এটা পোস্টিং নিবে না। আপনাদের অবশ্যই আপনাদের বিকল্প অপশন আছে, যদি যার থেকে লোন নিছেন তার থেকে টিন না থাকে, তা আপনারা আদার লোন আর ওভারড্রাফট থেকে সিলেক্ট করে আপনারা এখানে এটা লোনটা দেখাতে পারবেন। দেখেন, আমি যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচারে যে খরচটা দেখেছেন 1,74,000, এটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, মানে আমি যে কর বর্ষতে যা ইনকাম করছি, আমার বেসিক হচ্ছে মনে হয় টোটাল 2,07,863। ট্যাক্স এমটেম্পটেড অ্যামাউন্ট 1,94,209। তা আমি করার ট্যাক্স এক্সেমটেড অ্যান্ড অ্যালাউন্সেস, ওই আমার যে বাতাগুলো, যেগুলো আমার করার বাইরে আপনাদেরকে বলছিলাম, ওই বাতাগুলো যোগফল, আদার রিসিপ্ট। এখান থেকে মানুষ আমাদের অনেকে অতীত জীবনে সঞ্চয় থাকতে পারে। তা আমি ফার্স্ট লাইফ সেভিং হিসেবে দেখেছি, রেফারেন্স নীল অ্যামাউন্টটা দেখাই দিতে পারবেন। আপনাদের যদি কোনো অতীত জীবনের কোনো সঞ্চয় থেকে থাকে, নিজের ব্যক্তিগত, মানুষের অনেক ধরনের সঞ্চয় থাকতে পারে, জমানো টাকা থাকতে পারে, সেটা আপনি দেখাতে পারবেন। এবার আপনাদেরকে একটা আসল বিষয় দেখায়, আপনারা যারা বিগত সময়ে অনলাইন বা ম্যানুয়ালি রিটার্ন দাখিল করছেন, সেই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট ফর্মে নেটওয়েলথের একটা অপশন আছে। গত বছর আপনার নেটওয়েলথ কত ছিল সেটা রিটার্ন স্লিপে আছে। সেটা এখান থেকে দেখে এখানে বসাতে পারবেন। আমার নেটওয়েলথ ছিল 10,20,000, সেটা এটার সাথে সমন্বয় হবে। তো নেটওয়েলথ এই বছরের ওয়েলথ মিলে আমার গ্রস ওয়েলথ হচ্ছে 23,67,284। তো টোটাল লাইবিলিটিস ওই আমার দেনাটা ওই 5 লক্ষ টাকা, ওই 5,60,000 আর দিকে 40,000 আমার দেনাটা। তো দানাটা, তো আমার সম্পদ থেকে দানাটা মাইনাস হয়ে আমার নেটওয়ার্ক 17,67,000। আমার নেটওয়ার্ক দ্য লাস্ট প্রিভিয়াস ইনকাম ইয়ার। তো এই 10,20,000 এটা আগের নেটওয়ার্ক যেটা, সেটাও বাদ দিছে, বাদ দিয়ে নেটওয়ার্ক এটা বাদ দিয়ে আমার থেকে এখন বর্তমান চেঞ্জ ইন নেটওয়ার্ক 7 লক্ষ। গত বছরের যেটা নেটওয়ার্ক সেটা, এটা থেকে বাদ গিয়ে আমার 7,47,284। আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ফ্লো, ওই আমার ইনকামটা, এই দেখেন ইনকাম ফ্রম আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার 1,74,791। আমার যেটা ইনকাম ইয়ারে যেটা ইনকাম হয়েছে সেটা এই বছরে টোটাল ফান্ড আউটফ্লো 9,22,000। সোর্স অফ ফান্ড, সো আমার এই দেখেন টোটাল ফান্ড, আমার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার আমার যে যা ইনকাম হয়েছে, তারপর আমার নেটওয়ার্ক যেটা আছে সেটা এবছরের ইনকামটা যোগ হয়ে আমার টোটাল ফান্ড আউটফ্লো এটা, এবং সোর্স অফ ফান্ড আয়ের উৎস, সোর্স অফ ফান্ড, ওই আমার সোর্স অফ ফান্ড আয়ের উৎস। এই দেখেন সোর্স অফ ফান্ড হচ্ছে এগুলো, এই 6,17,000, এগুলো হচ্ছে আমার সোর্স অফ ফান্ড অ্যাসেট। তারপর বেতন থেকে যেটা পাইছি সেটা, সবকিছু মিলে আমার 9,22,075। এ দেখেন টোটাল ফান্ড আউটফ্লো এবং সোর্স অফ ফান্ড দুটোটা একই, যার কারণে আমাদের এখানে জিরো দেখাচ্ছে। আমার এখানে যদি সোর্স অফ ফান্ড বেশি হয়, টোটাল আউটফ্লো কম হয়, সেক্ষেত্রে আমার এখানে ম্যানেজ দেখাবে। ম্যানেজ দেখালে আপনার থেকে এক্সপেন্ডিচারে গিয়ে কিছু খরচ আপনি মিনিমাইজ করেন, কমিয়ে নেবেন, তাহলে আপনার থেকে অ্যাডজাস্ট। যদি বেশি হয়
তাহলে আপনার থেকে মোট সম্পত্তি আপনি যেগুলো প্রপার্টি দেখেছেন সেখানে ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আপনি মানে এই বছরের সম্পত্তির মূল্যটা কমিয়ে দিলে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আজকের মতো এইভাবে এখানে শেষ করছি। এখানে দেখেন আমার এখানে 0, আমি 7 কন্টিনিউতে চলে গিয়ে আমার সরাসরি চলে যাবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে। দেখেন এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আমার পেয়েবল 0, মানে আমার থেকে কোনো ট্যাক্স 0 রিটার্ন সাবমিট করতে, আমার থেকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, যেহেতু আমার ইনকামটা ট্যাক্সেবল ইনকাম না, এখনো ট্যাক্সের মধ্যে পড়েনি, কিন্তু ট্যাক্সেবল ইনকাম। কিন্তু এবছর আমার ইনকামটা এখনো 3.5 লক্ষ টাকার ওভারকাম হয়নি বিধায় আমার থেকে ট্যাক্সটা দিতে হচ্ছে না, আমার জিরো শো করতেছে। যদি এর বাইরে যদি আমি ইনকাম দেখাম তাও কিন্তু আমার দিতে দিতে হতো, বেতনের বাইরে আদার সোর্স থেকে যদি ইনকাম আসতো তাও কিন্তু আমার থেকে দিতে হতো, যেহেতু নেই আমি দেখাচ্ছি না। তাই আপনারা চাইলে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে সাবমিট করে, আমি এখন দিচ্ছি না, প্রসিড টু অনলাইন রিটার্ন গিয়ে এটা আপনারা সাবমিট করে দিতে পারবেন। দেখেন একটা কথা বলে, আপনারা এটা চাইলে ওই হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এনি রেগুলার ট্যাক্স। হ্যাঁ, আমরা 72 টাকা আমরা সোর্স ট্যাক্স দিয়েছি, বিভিন্ন জায়গায় লোন নিয়েছে, লোনের সুদ দিয়েছে, এটা আমরা ইয়েস দিব। তা যদি বলেন ডু ইউ নিড আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আপনি যদি চান এটা আপডেট করার জন্য, ওই আপনার থেকে যদি কোনো কিছু অ্যাড করতে হয়, আপনি বিভিন্ন থেকে ট্যাক্স লোন নিয়েছেন, ট্যাক্স কর্তন করেছেন, সেটা যদি আপডেট করতে চান আপনি এখানে গিয়ে আপনার সরাসরি ইয়াতে এই পেজটাতে চলে যাবেন। দেখেন, এই দেখেন এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমি দেখবো ক্লেম সোর্স ট্যাক্স, আমরা যাবো ক্লেম সোর্স ট্যাক্স, সে ক্লেম সোর্স স্যালারি আইবাস, তো স্যালারি আদার্স। আমরা মনে করি আমি সঞ্চয়পত্র কিনছেন, আপনি সঞ্চয়পত্রের এই দেখেন নেম অফ দ্য স্কিম, আমরা পরিবেশনের রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, আপনি যখন এটা ক্রয় করছেন, ভ্যালু, এটার মূল্য কত, টিডিএস, ট্যাক্স ডিডাকশন স্ট্যাটাস মানে টিডিএস, এটা আপনার থেকে যে প্রতিষ্ঠান থেকে আপনি সঞ্চয়পত্রটা কিনছেন সে প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনার থেকে সার্টিফিকেটটা নিতে হবে। নিয়ে প্রত্যয়নপত্রটা নিয়ে আপনার থেকে অ্যাকুরেট হিসাবটা এটা এখানে দেখাতে হবে, টিডিএস ক্লেম। তো স্ট্যাটাস অ্যাকশন, তা আমি ব্যাকে চলে যাচ্ছি, এইভাবে করে চলে যাবেন। এখন দেখেন ক্লেম, আপনারা যেটাই আদার্স ব্যাংক থেকে, ব্যাংক ইন্টারেস্ট, মনে করেন আমি ব্যাংক ইন্টারেস্ট, এই দেখেন আমার আমি ব্যাংক আমাকে 477 টাকা ইন্টারেস্ট দিয়েছে আমার জমার উপর, আমার সেভিংসের জমার উপর 477 টাকা, এটার উপর আমার টিডিএস কাটছে একটা 64 টাকা, একটা 8 টাকা, 72 টাকা। তো আমার এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। যাক, এখন হচ্ছে যে কি আমি, তো যাক আমরা এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাচ্ছি, গো টু রিটার্ন। এই দেখেন আমার ট্যাক্স পেমেন্ট আমার থেকে এটা 72 টাকা, এটা আমার এটার থেকে দিতে হচ্ছে না, 72 টাকা হচ্ছে, আমি তো এটা আগেই পরিশোধ করে দিয়েছি, আমি এটা আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেইখান থেকে ওরা ট্যাক্স কাটছে, ওরা আমার আগেই পরিশোধ করে দিয়েছি, আমার থেকে এটা আবার দিতে হচ্ছে না। যদি দিতে হতো আমি বিকাশ বা ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকে চালানের মাধ্যমে জমা করে আমি ট্যাক্সটা দিতে পারতাম। তা এখন সুবিধা হচ্ছে যে কি আপনি চাইলে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ট্যাক্সটা দিতে পারবেন, কিন্তু এটা অপশনটা এখনো ভিজিবল না, হয় আমার থেকে চালানি দিতে হবে। আমি গো টু ই রিটার্নে চলে যাচ্ছি, আমার ওই পেজটাতে চলে আসছে দেখেন। তো ধন্যবাদ বন্ধুরা। এই দেখেন রিটার্ন ভিউ, আপনি চাইলে আপনার রিটার্নটা দেখতে পারবেন, আপনি ম্যানুয়ালি যেরকম আপনি কাগজ নিয়ে দেখতে পারেন, আপনি রিটার্নটা ভিউ দেখতে পারবেন, এখানে সব পেজে শো করতেছে। আমরা যেটা প্রথমের অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের কপিগুলো, তারপর হচ্ছে আপনি আমরা অ্যাসেসমেন্টে যা যা ক্লিক করছি, তারপরে হচ্ছে যে কি শিডিউল 1, এই দেখেন আমি যেহেতু ইনকাম ফ্রম স্যালারি, আমার বেতনের স্টেটমেন্টটা শো করতেছে। তার আমি যদি এদিকে পেজ বাড়াতাম, ইনকামের আইটেমটা বাড়াতাম, আমার এদিকে অ্যাসেসমেন্টটাও বাড়তো, আমার ইনকামের এখানে পেজও বেড়ে যেত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তা আমার এখানে যদি ইনকাম সোর্স একটা দিছে, আমার পেজও কমে গেছে একটাই। এখানে আমি চাইলে এখন সাবমিট রিটার্নে দিতে, আমি এখন সাবমিট করব না, যেহেতু আমাদের একটা সরকারি একটা সম্পদ বিবরণী দাখিল করতে হবে, সেটার সাথে মিলিয়ে আমি এটা করবো বিধা আমি এখন সাবমিট করতেছি না বন্ধুরা। আপনাদের আপনারা আমি বিস্তারিত এখানে বললাম আমি আপনাদের সুবিধার্থে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই আশীর্বাদ করবেন আমার জন্য। তা আমি এখানে আমার পেজে গিয়ে আমি এটা লগ আউট করে দিচ্ছি, এই দেখেন লগ আউট।
লগ আউট করে দিয়েছি। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।